বন্ধুরা আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা, যে তিলোত্তমার মা বাবা এবার সর্বসম্মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মারাত্মক একটি তথ্য দিলেন বন্ধুরা, যে রাজ্য সরকার তিলোত্তমার মা বাবাকে কত কোটি টাকা দিয়ে সেটেলমেন্ট করতে চাইছিল। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, শুনলে অ্যামাউন্টটা শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। তার সাথে আপনাদেরকে বলবো যে আরজিকর হাসপাতালের এই যে জুনিয়র ডাক্তাররা তাদের যে মামলা সেটা কোর্টে কি হলো, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আরজিকর ম্যাটারে। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা, যে তিলোত্তমার মা বাবা ওনারা কিন্তু ফের মুখ খুলেছেন, সর্বসম্মুখে মারাত্মক কিছু কথা বলেছেন। বলতে পারেন যে ওনারা প্রথমত বলেছেন যে এই যে তিলোত্তমার মা বাবা, যেখানে ওনারা রাস্তায় রাস্তায় বা বলতে পারেন যে অফিসে অফিসে, বলে না কোথায় যে কখনো কখনো আমরা রাস্তায় রাস্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করি, আজকে তিলোত্তমার মা বাবা নিজের মেয়ের জাস্টিসের জন্য কোর্ট চত্বর এমনকি বিভিন্ন অফিস আজ ওনারা দৌড়াদৌড়ি করছেন, ঘোরাঘুরি করছেন, এই অফিস ওই অফিস এইগুলোই করে তিলোত্তমার মা বাবার কিন্তু দিন কাটছে। তবুও ওনারা হার মানছেন না, সবসময় একটাই কথা, একটাই প্রতিজ্ঞাবদ্ধ যে মেয়েকে জাস্টিস আমরা দেবই। এমনকি তিলোত্তমার মা বাবা নিজের মুখে বলেছিলেন যে আমার মেয়ের ডেথ বডি যখন সেমিনার রুমে আমি দেখি, তো সেই ডেথ বডি মানে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন আমি তোকে জাস্টিস না দিই, যতদিন তোকে বিচার না দিই, ততদিন কিন্তু আমি চুলে চিরুনি ঠেকাবো না। তো বুঝতে পারছেন যে একটা মা কতটা এই ঘটনা বা তার একমাত্র সন্তান যাকে সে অনেক কষ্ট করে লালন পালন দিয়ে এই জায়গায় নিয়ে এসেছিল, তার সাধ্যের বাইরে মেয়েটির পিছনে খরচ করেছিল। মেয়েটি যখন একটি পরিপূর্ণ বা একটি ভালো চিকিৎসক গড়ে উঠছিল, তখন কিন্তু তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। কেন? শুধুমাত্র মেয়েটির সততার জন্য, তাই না? তো আজকে তিলোত্তমার মা বাবা কী বলেছেন সেটা আপনাদেরকে বলি এবার। যে তিলোত্তমার মা বাবা প্রথমত বলেছেন সিবিআইকে নিয়ে প্রথমত বলেছেন যে সিবিআই যা সেটেলমেন্ট, মানে এই যে সিবিআইয়ের প্রতি হতাশা, ওনারা মানে সিবিআইয়ের প্রতি যে ওনারা আস্থা ছেড়ে দিয়েছেন, সেটা আপনারা জানেন, আপনারা বুঝতে পারছেন, কারণ সিবিআইয়ের প্রতি আমরাও কিন্তু আর বিশ্বাস রাখতে পারছি না। যেখানে ওনারা বলছেন যে আমরা কোর্টে গিয়ে বলেছিলাম যে এবার এই ব্যাপারটা এমন মানে কোনো সংস্থাকে বা এমন কারো হাতে তিলোত্তমার মামলাটাকে দায়িত্ব দেওয়া হোক যাতে সুবিচার পায়। তো কোর্ট কিন্তু সিবিআইকে মানে করেছিল বিশ্বাস, সিবিআইকে হ্যান্ডওভার করেছিল এই তিলোত্তমার কেসটা। সিবিআই ব্যাপারটাকে তদন্ত করতে করতে প্রথমত খুব দেখালো হুড়ুম চিরুম, মানে এই সমস্ত সত্য আসছে, এই অপরাধী সামনে আসছে, এমনকি সিবিআই প্যানেলের আইনজীবীও বলেছিলেন। তারপর আমরা ধীরে ধীরে মানে বুঝতে পারলাম যে সিবিআই অত্যন্ত লুজারপনা দেখাচ্ছে, তাই না? যেখানে তিলোত্তমার মা বাবা বলছেন যে সিবিআইয়ের একটা মানে সেটেলমেন্টের একটা ব্যাপার আছে, মানে সিবিআইয়ের মধ্যে যে তোলাবাজি হয় সিবিআইয়ের নাম করে, সেটা ভুল কথা, কিন্তু সিবিআই নিজেরাই সেটিং করেন। বুঝতে পারছেন যে বলছে সিবিআই সেটিং হয়ে গেছে। আর সিবিআই যখন এই যে বড় বড় নেতারা মন্ত্রীরা যখন জড়িত থাকে কোনো কিছুতে, তখন কিন্তু সেখানে একটা সিবিআইয়ের সেটেলমেন্টের ব্যাপার থাকে। আর সিবিআই সেটেলমেন্ট হয়ে গেছেন, যার জন্য সিবিআই সমস্তটা জানে যে আমার মেয়ের সাথে কে কে ঘটিয়েছে, ঘটনাটা কোথায় ঘটেছে, মানে কিভাবে ঘটেছে, পুরোটা জানে। কিন্তু সিবিআই ওই যে সেটেলমেন্ট, যার জন্য সিবিআই কিন্তু চুপচাপ। নাহলে সিবিআই মানে এটা খুব সহজে বের করতে পারতো যে আমার মেয়ের সাথে কে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। বুঝতে পারছেন? তো তার সাথে তিলোত্তমার মা বাবা এও বলেছেন যে সিবিআই এই যে করেছে বিগত মানে 10 মাস ধরে যা সিবিআই তদন্ত করছে, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সিবিআই যা করেছে, কিন্তু মাত্র 5 দিনেই কলকাতা পুলিশ তা করে দেখিয়েছে। শুধুমাত্র কলকাতা পুলিশের ভুল দেখলেই যে মুখে মানে আমরা সমস্ত কথা সত্য বলবো, যে কলকাতা পুলিশকে নিয়েই বলবো, তা কিন্তু নয়। এবার সিবিআইয়েরও সমস্ত সত্যটা সবার সামনে আসা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিলোত্তমার মা বাবা যেটা বললেন, যে আজকে আমরা মিডিয়ার সামনে সমস্ত সত্যটা বলতে চাই, যে রাজ্য সরকার যতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব চলবে, ততদিন কিন্তু কোনোদিনও কেউ সুবিচার পাবে না। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজের দায়িত্ব সহকারে সেই রাতে কলে থেকে পুরোটাকে মানে উনি অ্যাডভাইস দিয়ে পুরোটাকে উনি
মানে ঠিকঠাক মতো করেছেন, যে কোনটা কিভাবে করলে কি করলে হ্যাঁ মানে এখানে কোনো রকমের ভয়ের কারণ থাকবে না। তো তার সাথে উনি বলেছেন যে খোদ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে অফার দিয়েছিল। আর কত কোটি টাকা জানেন? 4 কোটি টাকা তিলক তোমার মা বাবাকে অফার দেওয়া হয়েছিল। আর ওখানে বলা হয়েছিল যে আপনার মেয়ের থেকেও বেশি মূল্যবান এই টাকা আপনার কাছে। আপনার মেয়ে আপনাকে মানে রাজ্য সরকারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে যে মেয়ে কী করতো, খুব জোর এই চাকরি করতো, চাকরি করে কত টাকা ইনকাম করতো, কিন্তু আমি এক ঝটকায় আপনাকে 4 লক্ষ টাকা মানে 4 কোটি টাকা দেব, সেখানে আপনার সারা জীবন মানে আমোদ ফুর্তিতে কেটে যাবে। তিলক তোমার মা বাবা সেটাকে অস্বীকার করেছে। ওনারা সেটাকে অস্বীকার করে রাজ্য সরকারের এই যে অফার ফিরিয়ে দিয়েছেন। ভাবতে পারছেন কত মানে এত বড় সড়ো অ্যামাউন্ট। তাহলে ভাবুন যে এই যে আরজি করে দুর্নীতি হতো, সেখানে কত কোটি কোটি টাকা সেখান থেকে রাজ্য সরকারের ফান্ডে গিয়ে জমা হয়েছে। যারা যারা জড়িত, যারা যারা এই দুর্নীতির সাথে মানে দুর্নীতি ষড়যন্ত্র করেছে, দুর্নীতি ঘটিয়েছে, এমনকি যে এই যে টাকা পয়সা সমস্তটা কত কত টাকা ওরা ইনকাম মানে সেখান থেকে নিজের ফান্ডে ভরেছে। ভাবতে পারছেন? তিলক তোমার মা বাবা এই কথাটি সর্বসম্মুখে নিজের মুখে বললেন যে 4 কোটি টাকা আমাদেরকে দিয়ে সেটেলমেন্ট করাতে চেয়েছিল, যে এই ব্যাপারটাকে এখানেই সেটেলমেন্ট করে নিন। কিন্তু আমরা চাইনি, আমরা শুধু চেয়েছি যে আমার মেয়ের সুবিচার হোক। কারণ আমার একটি মাত্র সন্তান, যেই সন্তানকে আমি অনেক পরিশ্রম অনেক ভালোবাসা দিয়ে তাকে সুন্দর একটি ডাক্তার গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বপ্নটাকে আরজি করে মতো জায়গাতে ধূলিসাৎ করে দিল। শুধুমাত্র মেয়েটি অন্যায়কে মানে মেনে নিতে পারেনি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তার জন্য ভাবতে পারছেন একটি মেয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যার জন্য তাকে মৃত্যুর মতো এই ধরনের নৃশংস ঘটনা দিয়ে তাকে প্রতিদান দিতে হয়েছে, তাই না? এবার আপনাদেরকে বলি যে যাই হোক, আগামীতে আরও অনেক সত্য আমরা শুনতে পাবো তোমার মা বাবার মুখে, কারণ এখনও অনেক কিছু আসা বাকি আছে। বলে না যে সবে তো শুরু, এখন দেখুন না সামনে আরও কি হয়। এবার আপনাদেরকে বলি যে দেবাশিস আশফাকুল্লা নাইয়া মামলার শুনানি কি হলো। যেখানে আপনাদেরকে বলেছিলাম যে ওই জুনিয়র ডাক্তারদের হঠাৎ করে তাদের পোস্টিং চেঞ্জ করে দেওয়া হয়। সেই পোস্টিং কেন চেঞ্জ করে দেওয়া হয় সে নিয়ে কিন্তু জুনিয়র ডাক্তাররা রুখে দাঁড়িয়েছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কেন এই ঘটনা ঘটলো আমাদের সাথে, শুধুমাত্র আমাদেরকেই বেছে বেছে কেন রাজ্য সরকার এমনটা করলো, মানে স্বাস্থ্যমন্ত্রী কেন এমনি করলেন, তাই না? তো যাই হোক, মানে তার জন্যই কিন্তু ওনারা মামলা করেছেন। সেই মামলার কী হলো সেটা এবার আপনাদেরকে বলি যে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার এবং আশফাকুল্লা নাইয়ার পোস্টিং বিতর্ক সংক্রান্ত মামলার শুনানি আপাতত মুলতবি রাখলো কলকাতা হাইকোর্ট। বুঝতে পারছেন যে আপাতত মুলতবি রেখেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতে বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ ওই বেঞ্চের মামলা শোনার এখতিয়ার রয়েছে কি না সেই বিষয়টি আগে খতিয়ে দেখা হবে। তারপরে মামলার শুনানি নিয়ে পদক্ষেপ করবে উচ্চ আদালত। বুঝতে পারছেন যে অমৃতা সিংয়ের যে পর্যবেক্ষণ সেই ওই মানে বেঞ্চের মামলার শুনানির এখতিয়ার রয়েছে কি না সেই বিষয়টি আগে খতিয়ে দেখবেন, তারপর কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবে উচ্চ আদালত। অন্যদিকে একই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হওয়া আরেক জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো মামলার শুনানি হবে সোমবার। অনিকেত মাহাতো সেখানে মানে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তো সেটার শুনানি হবে গিয়ে সোমবার। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর জুনিয়র ডাক্তাররা রাজ্য জুড়ে যে আন্দোলন শুরু করেছিলেন তার অন্যতম মুখ হয়ে উঠেছিলেন দেবাশিস হালদার, আশফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতো। কারণ ওরা প্রতিবাদী মুখ ছিল আর সবসময় কিন্তু প্রতিবাদের জন্য ওরা সবসময় আগে থাকতো। তো যার জন্য এই যে সবসময় সামনে থাকতেন, এই যে প্রতিবাদ করতেন, এমন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এটা কিন্তু চারটেখানি কথা নয়। আর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই আজকে তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, মানে তাদের মুখ বন্ধ করার একটা অন্যতম প্ল্যানিং, তাই না? সম্প্রতি তাদের পোস্টিং নিয়ে বিতর্ক দানা বাঁধে। অভিযোগ কোথায় নিয়োগ চান নিয়ম মেনে কাউন্সেলিং প্রক্রিয়ায় তা সিনিয়র রেসিডেন্টদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তারা তো জানিয়েছিলেন, কিন্তু তারপরেও শুধুমাত্র 3 জন পছন্দের জায়গায় পোস্টিং পাননি।
মাত্র 3 জন, ভাবতে পারছেন? মাত্র 3 জন পোস্টিং নিজের পছন্দ মতো জায়গায় পাননি, বাকিরা সকলে পেয়েছেন। তো এটা মানে ব্যক্তিগত শত্রুতা ছাড়া আর কি হতে পারে, তাই না? মানে মুখ চিনে এখানে শত্রুতা করা হচ্ছে। এরপরে গত 30 মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 2 জুনিয়র ডাক্তার। উচ্চ আদালত মামলা দায়ের করার অনুমতি দেয়। দেবাশিসের প্রশ্ন ছিল, যদি পছন্দের জায়গায় পোস্টিং না দেওয়া হয় তাহলে মেধা তালিকা তৈরি করে কাউন্সেলিং করার মানে কি? কারণ যাদের মেধা তালিকায় নাম থাকে তারা কিন্তু পছন্দ মতো জায়গায় পোস্টিং পায়, এটা নিয়ম, যার জন্য প্রশ্নটা করা হয়েছে। এর দিন পাঁচেকের মাথায় আদালতে মামলা করেন অনিকেতও। তারপর দিন 5 মধ্যে অনিকেত মাহাতো কিন্তু আবার মামলা করে। তাদের অভিযোগ, কাউন্সেলিং না মেনে পোস্টিং দিয়ে স্বাস্থ্য ভবন অনৈতিক কাজ করেছে। এর প্রতিবাদে WJDF এর তরফে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভও দেখানো হয়। কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক দেবাশিসের পোস্টিং হয়েছে মালদহের গাজলে। অভিযোগ, কাউন্সেলিংয়ে হাওড়ার নিয়োগের কথা বলেছিলেন তিনি। মানে কাউন্সেলিংয়ে হাওড়ায় নিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু মেধা তালিকা প্রকাশের পর দেখা যায় গাজলে পোস্টিং হয়েছে তার। একইভাবে পছন্দ মতো জায়গার পরিবর্তে অন্যত্র পোস্টিং হয় আরজিকর আন্দোলনের অন্যতম 2 মুখ অনিকেত আর আশফাকুল্লারও। নিয়ম অনুযায়ী সিনিয়র রেসিডেন্টদের স্নাতকোত্তর পরীক্ষার পরে 3 বছর বন্ড থাকে। মানে তাদের কিন্তু একটা থাকে না যে নিয়ম থাকে যে 3 বছরের একটা বন্ড থাকে, যেটা 3 বছর অবধি করতে হবে, না হলে কিন্তু জরিমানা বা কোনো রকম ফাইনের একটা ব্যাপার থাকে, যেটা কিন্তু বলা হয়েছে। সেই বন্ড অনুযায়ী সরকারের তরফে তাদের নিয়োগ দেওয়া হয়। কোথায় কাকে নিয়োগ করা হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং মেধা তালিকার ভিত্তিতে কিন্তু সেটা ঠিক করা হয়। আর এই যে বললাম, মেধা তালিকায় যাদের নাম থাকবে তারা কিন্তু পছন্দ মতো পোস্টিংয়ের জায়গা বেছে নিতে পারেন, এটা কিন্তু সুযোগ তাদের থাকে। যাদের নাম তালিকার উপরের দিকে থাকে তারা আগে সুযোগ পাবে। কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি, 1600 জনের মেধা তালিকায় কেবলমাত্র এই 3 জনের ক্ষেত্রে এই প্রক্রিয়া মানা হয়নি। কেন? এরপরে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন দেবাশিস আর অনিকেতরা। এরপরে কিন্তু এই নিয়ে তুমুল ওনারা করেছেন, স্বাস্থ্য ভবন অবধি গেছেন, এমনকি আরও অনেক অফিস বলতে বুঝতে পারছেন, এই নিয়ে ছুটাছুটি অনেক করেছেন অনিকেত মাহাতো, যেখানে ওনারা নিজের মুখে বলেছিলেন যে আমরা এর সুবিচার চাই। আসল ব্যাপারটা কি আমরা জানতে চাই, যে কেন রাজ্য সরকার বা কেন স্বাস্থ্যমন্ত্রী এমনটা করলেন আমাদের সাথে। তো যার জন্য মামলা করা হয়েছিল, সেই মামলাকে আপাতত মুলতুবি রেখেছেন। তবে অনিকেতটা শুনানি আছে এরপরে কয়েকদিন পর। তো যাই হোক, আগামীতে কী হচ্ছে সবটাই আপনাদেরকে বলবো। কিন্তু সবচেয়ে মূল্যবান যেটা কথা হলো বন্ধুরা, তিলক তোমার মা বাবাকে ভাবতে পারছেন 4 কোটি, ছোটো মোটো অ্যামাউন্ট নয়, 4 কোটি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে সেটেলমেন্ট চেয়েছেন। তাহলে বুঝতে পারছেন খোদ রাজ্যমন্ত্রী এই ব্যাপারে জড়িত। যদি জড়িত না থাকতো তাহলে এত বড় অ্যামাউন্ট দেওয়ার মানেটা কি, তাই না? একজন চিকিৎসকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তার কাজের জায়গায়, তার একটি সরকারি হাসপাতালে তার ডিউটিরত অবস্থায়। তাহলে ভাবুন, একটু ভাবুন যে কত বড় সড়ো ব্যাপার আছে ভিতরে, কত বড় বড় মন্ত্রীরা নেতারা জড়িত আছেন, যার জন্য এত বড় অ্যামাউন্ট দিয়ে অফার করা হয়েছে। কিন্তু তোমার মা বাবা ওনারা পরিষ্কার ব্যাপারটাকে অস্বীকার করেছেন, আর যেটা সর্বসম্মুখে আজকে ফাঁস করেছেন। খুব ভালো লাগলো তোমার মা বাবার কথা, যে ওনারা শুধুমাত্র বিচার চায়, টাকা দিয়ে আমরা সেটেলমেন্ট চাই না। কারণ আমাদের বেশি কিছু খরচ হয় না, আমাদের দুজনের খাওয়া দাওয়া আমরা জোগাড় করে নেব। আমাদেরকে টাকা দিয়ে আমাদের এখন আর বড়লোক বা আমাদের এখন কোনো চাওয়া পাওয়া নেই যে আমরা এখন পয়সা নেব, বিশাল কিছু নিজের জীবনের চাহিদা পূরণ করব, তেমন স্বপ্ন নেই। আমাদের শেষ স্বপ্ন, আমরা যতদিন বাঁচব শুধুমাত্র মেয়ের জন্য লড়াই করে যাব। মেয়েকে বিচার দেওয়া আমাদের জীবনের প্রথম আর শেষ, আমাদের জীবনের কিন্তু এটাই আমাদের জেদ বা এটাই আমাদের প্রতিজ্ঞা। যাই হোক, আগামীতে কী হচ্ছে সবটাই আপনাদেরকে বলবো, সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আর আপনাদেরকে আরেকটি কথা বলি, তিলোত্তমার যখন ঘটনাটা ঘটে 9 আগস্ট ভোরবেলা, তখন কিন্তু শুধুমাত্র
শুধুমাত্র সেই রাতে মানে যখন ঘটনাটা ঘটে, যখন বডিটাকে দেখে বা পুরো ব্যাপারটাকে সেটেল করা হয় যে বডিটাকে কি করা হবে, বা সেখানে মানে মাছের হাট বসেছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছিলেন যে আমি পুরো রাত সেদিন ঘুমাইনি, কোলে ছিলাম। হ্যাঁ, তো মানে তিলক তোমার মা বাবা তো তারপরের দিন 10টা মানে 9:30 10টার সময় ওরা হসপিটালে গেছিলো, কিন্তু তার আগে থেকেই চলছিল সমস্ত প্ল্যানিং। এইটুকু বুঝতে পারছেন আপনারা? যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন। টাটা।